লিও টলস্টয় তার অ্যানা ক্যারেনিনাতে লিখছেন, অল হ্যাপি ফ্যামিলিজ আর অ্যালাইক, ইচ আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ওন ওয়ে। ভারতেরও অবস্থাটা কিছুটা ওই আনহ্যাপি ফ্যামিলিগুলোর মতো। রাত তখন প্রায় 1টা। সোভিয়েত ইউনিয়নের তাসকান্দ। তারিখটা ছিল 11 জানুয়ারি 1966। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী গভীর ঘুমে নিমগ্ন। পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খানের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে লাল বাহাদুর শাস্ত্রী কিছুটা বিশ্রাম নিচ্ছেন। এই চুক্তির মাধ্যমে 1965 সালের ভারত পাক যুদ্ধের শান্তি চুক্তি সমাপ্ত হলো। কথা হচ্ছিল শান্তির, কিন্তু কেউ জানতো না এই দিনই রাতের বেলা তার সঙ্গে একটা সমগ্র ভারতবর্ষের সঙ্গেও একটা চরম অন্যায় হতে চলেছে। তাশকান্দের আকাশ বাতাস তখন থমথমে। হঠাৎই 11:20 নাগাদ একটা তীব্র চিৎকার রাত্রির নিস্তব্ধতাকে নিমষে ভেঙে দিল এবং বুক ফাটা আর্তনাদ ছড়িয়ে পড়ল তাশকান্দের বিশুদ্ধ বাতাসে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন লাল বাহাদুর শাস্ত্রীর ঘরের দিকে। লাল বাহাদুর শাস্ত্রী তখন ঘরের মধ্যে তীব্র যন্ত্রণায় ওষ্ঠাগত। বুকের মধ্যে হালকা ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে কাটা মাছের মতো ছটফট করছেন বিরাট পালঙ্কের ওপর। তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর আর.এন. চুগ পরীক্ষা করলেন। শুধু তিনিই নন, সোভিয়েত ইউনিয়নের বিশিষ্ট চিকিৎসকরা এসে উপস্থিত হলেন লাল বাহাদুর শাস্ত্রীর শয্যার চারিপাশে। কিন্তু শেষ রক্ষা হলো না। 11 জানুয়ারি 1:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতবর্ষের এক সাহসী স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। কথায় আছে, মৃত্যুর খবর বাতাসে ছড়ায় বিষাক্ত ধোঁয়ার মতো। আর সেই ধোঁয়া এসে পৌঁছালো ভারতবর্ষে। দেশের প্রতিটি কোনায় থাকা নাগরিক তখন বিস্মৃত, হতভম্ব এবং আবেগী। সদ্য ভারতবর্ষের যুদ্ধ জয় আপ্লুত করে রেখেছিল গোটা ভারতবাসীকে। কিন্তু খুব সুখের পরেই আসে হঠাৎ করে দুঃখ, আর এই দুঃখের খবরটা আসবে কেউ আশা করেনি। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয়েছিল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়া, হৃৎস্পেশী কাজ না করা অর্থাৎ হার্ট অ্যাটাক। কিন্তু মৃত্যুর হিসেব আর হিসেবের মৃত্যু অর্থাৎ হিসেব করে কারোর মৃত্যু ঘটানো, দুটোর মধ্যে স্বল্প সূক্ষ্ম ফাঁক থেকে যায়। সেই সূক্ষ্ম বিভাজিকায় সারিবদ্ধভাবে প্রশ্ন চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল বেশ কিছু অসঙ্গতি এবং সংদিগ্ধ প্রশ্ন। তার মৃতদেহে নীল দাগ, গলার পিছনে দিয়ে বওয়া রক্ত প্রবাহ এবং 12 ঘন্টার মধ্যে তার শরীর অস্বাভাবিক রকমভাবে ফুলে যাওয়া নির্দেশ করছিল একটা গভীর ষড়যন্ত্রের। ভারতবর্ষের মতো একটা উপমহাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হলো উইদাউট পোস্টমর্টেম রিপোর্ট। হ্যাঁ, ঠিকই বলছি, তার দেহ ময়না তদন্ত পর্যন্ত করা হয়নি। ষড়যন্ত্র, আত্ম অহংকার, গদির লোভ এবং লালসা নির্দেশ করছিল এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে অনেক বড় মাথা। অনেকে বলে তার মৃত্যুর পিছনে রয়েছে ভারতবর্ষেরই রাজনৈতিক নেতা। কেউ বলে এই মৃত্যুর পিছনে রয়েছে আমেরিকার এজেন্সি CIA। কেউ বলে এই মৃত্যুর পিছনে রয়েছে রাশিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি KGB। আসলে সত্যিই কি খুন, নাকি সাধারণভাবে মৃত্যুবরণ করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী? গভীর ষড়যন্ত্রের শিকার, নাকি শেষকৃত্যে ময়না তদন্তের গাফিলতি? কি হয়েছিল ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গে? দেহ ভারতবর্ষে আসার পরে তার পরিবারকে দেহের কাছে ঘেঁষতে পর্যন্ত দেওয়া হয়নি। আজও ভারতবর্ষের কোনায় কোনায় ফেরে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুকালীন অসঙ্গতি এবং কনস্পিরেসি। সেই খবরই আপনার সামনে তুলে ধরব। নমস্কার, আমি অরিজিৎ। ভারতবর্ষ তখনও পরাধীন। 1904 সালের 2 অক্টোবর উত্তরপ্রদেশের মুঘল সরাইয়ে জন্ম হয়। তার প্রকৃত নাম ছিল লাল বাহাদুর শ্রীবাস্তব। বাবা সারদা প্রসাদ শ্রীবাস্তব প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। কিন্তু লাল বাহাদুর শাস্ত্রীর বয়স যখন প্রায় 1.5 বছর, তখন তিনি তার পিতাকে হারান। তার মা রাম দুলারী দেবী তাকে অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে মানুষ করে তুলেছিলেন। ছোটবেলায় নৌকা খরচ না থাকার জন্য নৌকা ভাড়া করতে পারতেন না। সাঁতরে পার হতেন নদী। নদীর অপর পারে তখন স্কুলের ঘন্টা বাজছে। একটা ছোট্ট ক্যারি ব্যাগে নিজের জামা কাপড় মুড়িয়ে ঝাঁপ দিতেন নদীতে। ওপারে গিয়ে স্কুলে প্রবেশের পূর্বে গা মুছে স্কুল ইউনিফর্ম পরে পুনরায় ডুবে যেতেন শিক্ষার সাগরে।
অনেক সংঘর্ষের পরে লাল বাহাদুর শাস্ত্রী কাশী বিদ্যাপীঠ থেকে দর্শন সাহিত্যে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন এবং এরপর থেকে তার নাম লাল বাহাদুর শ্রীবাস্তব থেকে হয়ে যায় লাল বাহাদুর শাস্ত্রী। একটু দাঁড়ান, লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম তারিখটা একবার লক্ষ্য করেছেন? কার সঙ্গে মিল আছে বলুন তো? হ্যাঁ, মহাত্মা গান্ধীর সঙ্গে। বলাই বাহুল্য, মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি অনেকটা সময় কাটিয়েছেন। মহাত্মা গান্ধীর জীবনধারা, তার জীবন দর্শন অনেক বেশি গভীরভাবে প্রভাবিত করেছিল তার জীবনকে। তিনি গান্ধীজির অসহযোগ আন্দোলনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। লাল বাহাদুর শাস্ত্রীকে জেলের ভাত খেতে হয়েছিল বেশ কয়েকবার। সেখানে গিয়েও তিনি পড়াশোনা থামাননি, পড়াশোনা চালিয়ে গেছেন পুরো দমে। জেল থেকে বেরিয়ে কংগ্রেসের এক শক্ত এবং মজবুত স্তম্ভ হয়ে ঠেকিয়ে গেছেন কংগ্রেসের ভাঙন। 1946 সালে তিনি উত্তরপ্রদেশের সংসদীয় সচিব হন। 1951 সালে তিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির মহাসচিব এবং 1952 সালে দেশের রেলওয়ে মিনিস্ট্রির শীর্ষ পদ গ্রহণ করেন। তিনি হয়ে ওঠেন দেশের রেলমন্ত্রী। তার মা তখনও জানতেন না যে তার ছেলে দেশের রেলমন্ত্রী। তিনি কেবল এটুকুনি জানতেন যে তার ছেলে রেলে কাজ করে। কিন্তু 1956 সালে 22শে নভেম্বর তামিলনাড়ুতে হয়ে যায় একটা ভয়াবহ রেল দুর্ঘটনা। এই দুর্ঘটনায় প্রাণ হারান 144 জন যাত্রী। এই দুর্ঘটনার পরে তিনি রেলওয়ে দপ্তর থেকে যখন ইস্তফা দেন, তখন তার মা জানতে পারেন এতদিন তার ছেলে ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। Railway Minister Lal Bahadur Shastri has resigned. এরপরে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, মিনিস্ট্রি অফ কমার্স এবং মিনিস্ট্রি অফ উইদাউট পোর্টফোলিওর স্থলাভিষিক্ত হন। দেশ তখন নড়বড়ে। দেশের মধ্যে গরিবি, অনাহারি, খরা প্রভাব বিস্তার করে রয়েছে। দেশের সীমানায় মরছে ভারতীয় সৈনিক এবং দেশের মধ্যে মরছে সাধারণ কৃষক। 1964 সালের 27শে মে ভারতবর্ষে আসে আরও এক কঠিন সময়। সংকটময় পরিস্থিতিতে জওহরলাল নেহেরুর হঠাৎ মৃত্যু আরও বিপদের দিকে ঠেলে দিল ভারতবর্ষের ভবিষ্যৎকে। আর পাকিস্তান তখন কাশ্মীরে নিজেদের কুমতলব বাঁটতে ব্যস্ত। আগে থেকে গরিবি আরও বেড়ে গিয়েছিল। দুর্ভিক্ষ রীতিমতো চোখ রাঙাচ্ছে ভারত মাতার ওপর। সামান্য গম, চাল, ক্ষুধা মেটানোর গুরুত্বপূর্ণ সামগ্রী, আর সেটাও আনতে হচ্ছিল আমেরিকা থেকে। সেই সঙ্গে রয়েছে 1962 সালের চীনের সঙ্গে পরাজিত হওয়ার দগদগে ক্ষত। সেই ক্ষতের ওপর প্রলেপ পড়ল যখন লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রী হওয়ার পরেই তিনি ডাক দিলেন জয় কিষাণ জয় জওয়ান। যোগাযোগ করলেন MS স্বামীনাথনের সঙ্গে। দেশে আনলেন সবুজ বিপ্লবের ধারাবাহিকতা। দুধের অভাবে যেন কোনো শিশু কষ্ট না পায়, সেই জন্য তিনি যোগাযোগ করলেন ভার্গিস কুরিয়ানের সঙ্গে। ত্বরান্বিত করলেন শ্বেত বিপ্লবকে। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা এবং লাল বাহাদুর শাস্ত্রী একত্রিত হয়ে এগিয়ে এলেন আত্মনির্ভর হওয়ার সংকল্পে। বেশ কিছুদিন হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন লাল বাহাদুর শাস্ত্রী। আর এরই মধ্যে 1965 সালের আগস্ট মাসে পাকিস্তান আক্রমণ করল ভারতকে। তাদের উদ্দেশ্য ছিল কাশ্মীর দখল। এই পাকিস্তান 1947-48 সালে খুব লজ্জাজনকভাবে ভারতের কাছে হেরেছে, কিন্তু তারপরেও নির্লজ্জ অবস্থায় পুনরায় আক্রমণ করেছে ভারতবর্ষকে। তাদের ধারণা ছিল 1962 সালে ভারত চীন যুদ্ধে ভারতবর্ষ তার সমস্ত সেনা নাকি শেষ করে ফেলেছে। ভারতবর্ষ এখন দুর্বল, তাই আক্রমণ করার এটাই সঠিক সময়। এই যুদ্ধের প্ররোচনা আসে আমেরিকা থেকে। আমেরিকা সমানে সাহায্য করতে থাকে পাকিস্তানকে। পাকিস্তান শুরু করে অপারেশন জিব্রাল্টার। পাকিস্তানের তথাকথিত সেনা বা জঙ্গি বেশ কিছু দলে ভাগ হয়ে গিয়ে কাশ্মীরে অন্তর্গত মুসলিম সমাজকে উত্তপ্ত করার চেষ্টা করে, কিন্তু এটাই তাদের কাছে ব্যাকফায়ার হয়ে দাঁড়ায়। কাশ্মীরের মুসলিম সমাজ প্রত্যাখ্যান করে কাশ্মীরি এবং পাকিস্তানি সেনাদের। লাল বাহাদুর শাস্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে। আর এই যুদ্ধে ঠিক যেমন পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষে লুকিয়েছিল, ঠিক সেভাবেই ভারতীয় সেনাকে নির্দেশ দেওয়া হলো পাকিস্তানের মধ্যে ঢুকে তাদের মারা। তার আশ্চর্যজনক পদক্ষেপ তখনও সামলাতে পারেনি পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান। আইয়ুব খানের ধারণা ছিল না যে একটা ছোটখাটো চেহারার মানুষ কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে। এই সময় তার বক্তব্য ছিল, কোনো দেশ যদি ভাবে তরোয়ালের তীক্ষ্ণতা এবং পরমাণু বোমার ভয়ে ভারত পিছু হটবে, তাহলে তারা ভুল ভাবছে। এই দেশ
মাথা নিচু করবে না। প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্রি হ্যান্ড পাওয়ার পরে ভারতীয় সেনা জওয়ান পাকিস্তানের লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং চুরমার করে দিয়েছিল পাকিস্তানের কাশ্মীর জয়ের স্বপ্ন। ভারতীয় সেনা লাহোরে গিয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে দিয়েছিল। অবশেষে ইউনাইটেড নেশনের তত্ত্বাবধানে সিজফায়ারের ঘোষণা করা হয়। মাত্র 17 দিনের যুদ্ধে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল পাকিস্তান। এই কিছুদিন আগে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার দ্বারা বহু দেশ, দ্বন্দ্বে উদ্যত দেশ শান্তির পথে হেঁটেছে, যুদ্ধ থামিয়ে দিয়েছেন, তাই ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। ঠিক একইভাবে 1965 সালে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চেয়েছিল যে তাদের তত্ত্বাবধানে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি হোক, যাতে তাদের বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করতে পারে যে তারা নিরপেক্ষ এবং শান্তিকামী। সেই সঙ্গে এটাও প্রমাণ হয়ে যাবে যে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার থেকে অধিক শক্তিধর, সংস্কারী, যুদ্ধবিমুখ, শান্তিকামী একটা দেশ। প্রতিযোগিতার দৌড়ে অনেকটা এগিয়ে পড়বে তারা। আঁক বাড়িয়ে এগিয়ে এসে তাশকান্দের একটা জায়গায় মুখোমুখি হলো দুই দেশের রাষ্ট্রপ্রধান। 1965-তে 23শে সেপ্টেম্বর যুদ্ধ সমাপ্ত হলো, আর এর আড়াই মাস পরে 23শে জানুয়ারি 1966 সালে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশকান্দের উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিল বেশ কিছু উপদেষ্টা এবং প্রতিনিধি। তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক RN চুগ, তার PA MM.N. শর্মা, পার্সোনাল সেক্রেটারি জগন্নাথ সহায়, বিদেশ মন্ত্রকের প্রতিনিধি LK ঝা, মিডিয়া অ্যাডভাইজার সন্দীপ নায়ার এবং তার সুরক্ষা আধিকারিক R কাপুর। সোভিয়েত ইউনিয়নের নির্ধারণ করা বিশাল আলিশান ভিলাতে অবস্থান করার কথা ছিল লাল বাহাদুর শাস্ত্রীর, কিন্তু বাস্তবে দেখা গেল এই বিরাট ভিলার কোনো অস্তিত্বই নেই। আধুনিক ব্যবস্থা কিছুই ছিল না। যেখানে দুই দেশের রাষ্ট্রপ্রধান অবস্থান করবে তার ব্যবস্থাপনা এত কম। শুরুতেই কিছুটা সন্দেহ হয়েছিল তার পার্সোনাল সেক্রেটারি জগন্নাথ সহায়ের। এরপরেই শুরু হলো ইতিহাসের সেই কুখ্যাত ষড়যন্ত্র। কি হয়েছিল এরপর? কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছিল পাকিস্তান বিজয়ী লাল বাহাদুর শাস্ত্রী? তার যে মৃত্যু হয়েছিল সেটা তো আমরা সবাই জানি, কিন্তু কার জন্য মরতে হলো তাকে? দেশের জন্য আবারও কি বলি দিতে হলো ভারত মাতার বীর সন্তানকে? সকল তথ্য উদ্ঘাটন করব আমি। দেখুন পরবর্তী এপিসোড। ভারতবর্ষের শ্রেষ্ঠ নায়ক যিনি, তার শ্রেষ্ঠত্বের কাহিনী নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী টপিকটি খুব সহজেই আপনার কাছে চলে আসে। কথা দিচ্ছি, লাল বাহাদুর শাস্ত্রীকে নিয়ে আর কোনো প্রশ্ন আপনার মনে থাকবে না। নমস্কার।